ক্লাস 11 সেমিস্টার 1 চ্যাপ্টার 2। এই যে অধ্যায়টি রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এইখান থেকে তোমাদের জন্য আজ 5 নম্বর অংশ বা 5th পার্টের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে। ঠিক আছে, প্রথম যে কোশ্চেনটা রয়েছে, আইনগত সার্বভৌমিকতার জনক বা জন্মদাতা কে? ফরাসি দার্শনিক বোঁদা। ষোড়শ শতকে যখন পোপ এবং রাজার মধ্যে কার ক্ষমতা বেশি এই নিয়ে যখন বিরোধ, সংঘাত, দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন বোঁদা রাজাকেই সমর্থন করেছিলেন। তিনি রাষ্ট্রের পরিবর্তে রাজাকেই সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে স্বীকৃতি দিয়েছিলেন। তখন রাষ্ট্র বা রাজা দুটোকেই এক বলে মনে করা হতো, একে অপরের থেকে ভিন্ন নয়। এই হিসাবেই তিনি রাজাকেই সার্বভৌম বলে মনে করতেন। বোঁদার পরে সামাজিক চুক্তি রাষ্ট্রবিজ্ঞানী হবস এই আইনগত সার্বভৌমিকতাকে আরো পরিস্ফুট রূপ দিয়েছিলেন। আইন হল সার্বভৌমের আদেশ। উক্তিটি কার? উক্তিটি জন অস্টিনের। 1832 খ্রিস্টাব্দে অস্টিনের লেখা একটি বই, লেকচার অন জুডিসপ্রেন্সি নামক একটি গ্রন্থে আইনকেই সার্বভৌমিকতার নির্দেশ বলে চিহ্নিত করেছেন। তিনি মানে জন অস্টিন, হুগো, হবস, ব্রেনথাম এদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি সর্বপ্রথম সার্বভৌমিকতা একাত্মবাদী তত্ত্ব গড়ে তুলেছিলেন। রাষ্ট্রের কত ধরনের সার্বভৌমিকতা আছে ও কি কি? রাষ্ট্রের দুই প্রকারের সার্বভৌমিকতা রয়েছে, একটি হচ্ছে আভ্যন্তরীণ, দ্বিতীয়টি বাহ্যিক। এগুলো সম্পর্কে পরে আলোচনা রয়েছে। পরে কোশ্চেন, বাহ্যিক সার্বভৌমিকতা কি? বাহ্যিক সার্বভৌমিকতা হচ্ছে বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্র সম্পূর্ণভাবে মুক্ত। যে রাষ্ট্র, সেই রাষ্ট্র হচ্ছে একটি সার্বভৌম রাষ্ট্র। পরে রয়েছে আভ্যন্তরীণ সার্বভৌমিকতা কি? রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রপ্রণীত যে আইন সেটা চূড়ান্ত, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইনের ঊর্ধ্বে নয়। তাহলে রাষ্ট্র যখন আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই দিক থেকেই সার্বভৌম হবে, তখন সে রাষ্ট্র শক্তিশালী হবে এবং স্বাধীন হবে। যেমনটা আমরা আলোচনা করেছিলাম 1947 সালের 15ই আগস্টের আগে এবং পরের যে পরিস্থিতি হয়েছিল ভারতে, সেই বিষয়টা তোমরা যদি খেয়াল করতে পারো তাহলে বুঝতে পারবে সার্বভৌমিকতা জিনিসটা কি, বা এটাও আলোচনা হয়েছে আমাদের আগে। পরে কোশ্চেন, রাজনৈতিক সার্বভৌমিকতার প্রধান প্রবক্তা হলেন কে? জন লক, যিনি যুক্তিবাদী দার্শনিক ছিলেন, যিনি উদারনীতিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই জন লক রাজনৈতিক সার্বভৌমিকতার প্রবক্তা, প্রধান প্রবক্তা। সার্বভৌমত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এখানে দুটি বৈশিষ্ট্য দেওয়া আছে। রাষ্ট্রের সার্বভৌমিকতা সার্বজনীন ও সর্বব্যাপী এবং অবিভাজ্য, এই দুটি সার্বভৌমিকতার বৈশিষ্ট্য। তাহলে এই সার্বভৌমিকতা সার্বজনীন কেমন ভাবে? রাষ্ট্রের অভ্যন্তরে যে সংঘ, প্রতিষ্ঠান এগুলো রয়েছে, এরা কিন্তু রাষ্ট্রের যে ক্ষমতা বা রাষ্ট্রের যে নির্দেশ, আদেশ মেনে নিতে বাধ্য। মানে রাষ্ট্রের সার্বভৌমিকতার সার্বজনীনতা রয়েছে। অন্যদিকে অবিভাজ্য, এই রাষ্ট্রের অভ্যন্তরে যে ব্যক্তি, প্রতিষ্ঠান, সংঘ রয়েছে, এরা কিন্তু রাষ্ট্রের যে সার্বভৌমিক ক্ষমতাটা এরা কিন্তু ভোগ করতে পারে না। এই জন্য সার্বভৌমিক ক্ষমতাটা অবিভাজ্য। তাহলে রাষ্ট্রের যে সার্বভৌম এটা হচ্ছে অবিভাজ্য এবং হচ্ছে সার্বজনীন। এইটা সার্বভৌমিকতার দুটি বৈশিষ্ট্য। রাষ্ট্রের যে কোনো 5টি উপাদানের নাম লিখো। আমরা আগে 4টি উপাদান আলোচনা করে এসেছি, এখানে 5টি উপাদানের কথা বলা হয়েছে। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা ও স্থায়িত্ব। আমরা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা এই সম্পর্কে ছোটখাটো আলোচনা করেছি, কিন্তু এখনো পর্যন্ত স্থায়িত্ব যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য সেই সম্পর্কে কিন্তু আলোচনা হয়নি। তাহলে স্থায়িত্বটা কি? অনেক রাষ্ট্রবিজ্ঞানী স্থায়িত্বকে
রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে মনে করেছেন। তাদের মতে যে রাষ্ট্রের স্থায়িত্ব নেই সে আর যাই হোক তাকে কিন্তু রাষ্ট্র বলা যায় না। এই প্রসঙ্গে মার্ক্সবাদীদের একটি ধারণা রয়েছে যে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হলে সেখানে কিন্তু রাষ্ট্র নামক যন্ত্রটির আর প্রয়োজন নেই, মানে রাষ্ট্রটা সেখানে আপনা আপনি অবলুপ্ত হয়ে পড়বে। তাহলে মার্ক্সবাদীদের মতে কিন্তু রাষ্ট্রের কোন রকম কোনো স্থায়িত্ব নেই, যদিও এই স্থায়িত্বটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য হিসাবে আমরা চিহ্নিত করতে পারি না। রাষ্ট্রের মূল 4টি উপাদান রয়েছে: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা। ঠিক আছে, পরের কোশ্চেন, রাষ্ট্রের ইচ্ছাকে কোন উপাদান বাস্তবায়িত করে? রাষ্ট্রের ইচ্ছাকে সরকার, মানে রাষ্ট্রের যে বৈশিষ্ট্য তার মধ্যে যে একটি উপাদান সরকার, সেই সরকারই কিন্তু রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করে বা বাস্তবে রূপদান করে। রাষ্ট্র তার কথা বলতে পারে না, তা রাষ্ট্রের হয়ে কথা বলে সরকার। এই জন্য রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। রাষ্ট্র গঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? রাষ্ট্র গঠনের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদানটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। এই নির্দিষ্ট ভূখণ্ডকে আবার রাষ্ট্রের বাহু বলা হয়। মানে সরকারকে যেমন মস্তিষ্ক, সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ, সেরকম নির্দিষ্ট ভূখণ্ডকে রাষ্ট্রের বাহু বলা হয়। সরকার হলো এমন একটি সংগঠন বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে সংগঠন ও কার্যকর করে। কথাটি কে বলেছেন? বলেছেন উইলবি। অধ্যাপক গেটেল রাষ্ট্রের কোন উপাদানকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন? সার্বভৌমিকতাকে। আবার এই কোশ্চেনটা অন্যরকম ভাবে হতে পারে যে কে রাষ্ট্রের সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন? তখন উত্তর হবে গেটেল। এইভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে, এলোমেলো করে কোশ্চেনগুলো হতে পারে, এরকম টাইপেরই কোশ্চেন হবে। কোনো সময় জটিল কোশ্চেন হবে না, তোমাদের পড়ার মধ্য থেকেই সব কোশ্চেন হবে, কিন্তু একটু জানতে হবে, এলোমেলো করে দেওয়া থাকতে পারে। পরে কোশ্চেন, রাষ্ট্র সার্বভৌম কথাটির অর্থ কি? রাষ্ট্র সার্বভৌম কথাটির অর্থ হচ্ছে সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত ও চরম কর্তৃত্ব রয়েছে। মানে রাষ্ট্রের অভ্যন্তরে যে প্রতিষ্ঠান, ব্যক্তি, সংঘ রয়েছে এরা কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়। এইসব সংগঠন, রাষ্ট্র, ব্যক্তি এরা রাষ্ট্রের নির্দেশই মেনে চলতে বাধ্য থাকে। রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রথম প্রবক্তা কে? বোঁদা। বোঁদার একটি লেখা বই সিক্স বুক অব কমনওয়েলথ, এই গ্রন্থে তিনি প্রথম সার্বভৌমিকতা সম্পর্কে আলোচনা করেছিলেন। পরে আছে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো। জন অস্টিন। একাত্মবাদী তত্ত্বের প্রবক্তা জন অস্টিন হলেও জন অস্টিন ছাড়াও আরো কিছু রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন। বোঁদা, হবস, বেনথাম প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ। তবে একাত্মবাদী তত্ত্বটা কি? একাত্মবাদী তত্ত্বটা হচ্ছে রাষ্ট্র ও সমাজ অভিন্ন, মানে এক। রাষ্ট্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি, সংঘ এই ক্ষমতার অধিকারী হতে পারে না। এটাই হচ্ছে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের মূল কথা। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের একজন তাত্ত্বিকের নাম কর। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের একজন তাত্ত্বিক হলেন ল্যাস্কি। তো বহুত্ববাদী তত্ত্বের একজন তাত্ত্বিক ল্যাস্কি। তবে ল্যাস্কি ছাড়াও আরো অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন, যেমন লিন্ডসে, দুবই, বার্কার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ। তবে এই তত্ত্বের বা বহুত্ববাদী তত্ত্বের মূল কথা কি? সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের মূল কথা হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে যে সমস্ত সংঘ, প্রতিষ্ঠান এগুলো রয়েছে এরাও কিন্তু রাষ্ট্রের মতোই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এরাও রাষ্ট্রের মতো সার্বভৌম ক্ষমতা ভোগ করতে পারে। এটাই হচ্ছে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের কথা। রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে? ইংরেজ দার্শনিক জন লক। এই যে রাজনৈতিক সার্বভৌমিকতা, এটাকে আবার সীমাবদ্ধ সার্বভৌমিকতা
বা নিয়মতান্ত্রিক সার্বভৌমিকতা এই নামেও কিন্তু ব্যাখ্যা করা হয়ে থাকে। পরে কোশ্চেনটা একটু লক্ষ্য করবে, আইনগত ও রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে কে পার্থক্য করেন? উত্তরটা হবে জন লক। তবে আমাদের কাছে এটা প্রশ্ন থাকতে পারে যে আইনগত সার্বভৌমিকতা এবং রাজনৈতিক সার্বভৌমিকতার মধ্যে পার্থক্য কি বা এগুলো কাকে বলে? আইনগত সার্বভৌমিকতা এটা রাষ্ট্রের কিন্তু চূড়ান্ত ক্ষমতা, যেখানে রাজনৈতিক সার্বভৌমিকতা হলো সেই শক্তি যা আইনগত সার্বভৌমিকতাকে প্রভাবিত করে। একটা উদাহরণ দিলে হয়তো তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। কোনো দেশের আইনসভা বা পার্লামেন্ট বা সরকার আইনগত সার্বভৌমিকতার অধিকারী, কিন্তু অন্যদিকে যে পুলিশ প্রশাসন, মিলিটারি, জেলখানা ইত্যাদি বিষয়গুলো রয়েছে, এরা রাজনৈতিক সার্বভৌমিকতা ভোগ করে এবং আইনগত সার্বভৌমিকতাকে প্রভাবিত করে। বিষয়টা তোমরা হয়তো বুঝতে পেরেছ, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, বিষয়টা আরো বিস্তরে আলোচনা করা হবে। ঠিক আছে, পরের কোশ্চেন, জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক কে? রুসো। পরের প্রশ্নটি দেখলে তোমরা বিষয়টা জানতে পারবে। রুসোর জনগণের সার্বভৌমিকতা কি নামে পরিচিত? সাধারণ ইচ্ছা নামে পরিচিত। রুসোর যে এই সাধারণ ইচ্ছা, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রকৃত ইচ্ছা আর একটা অপ্রকৃত ইচ্ছা। প্রকৃত ইচ্ছা হচ্ছে যখন কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা সামাজিক স্বার্থকে প্রাধান্য দেয়, তাকে বলা হবে প্রকৃত ইচ্ছা। আর অপ্রকৃত ইচ্ছা হচ্ছে যখন ব্যক্তি সামাজিক স্বার্থ অপেক্ষা ব্যক্তিগত স্বার্থকে বেশি প্রাধান্য দেবে, তখন তাকে বলা হবে অপ্রকৃত ইচ্ছা। আর রুসোর এই প্রকৃত ইচ্ছাই সাধারণ ইচ্ছা, যেটা জনগণের সার্বভৌমিকতা নামে পরিচিত। সার্বভৌম শক্তির মধ্যে সার্বভৌমিকতা নিহিত থাকে, এ কথা কে বলেছেন? বলেছেন ল্যাস্কি। কি কারণে বর্তমানে রাষ্ট্রের সার্বভৌমিকতা সংকুচিত হচ্ছে? বিশ্বায়নের ফলে। বিশ্বায়নটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে রাষ্ট্র কিন্তু আর নিজেকে একঘরে করে রাখতে পারে না। একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের অবশ্যই বাণিজ্যিক, আর্থিক, সাংস্কৃতিক দিক থেকে সম্পর্ক থাকতেই হবে। আর এইটা করতে গিয়ে বর্তমান বিশ্বে রাষ্ট্রগুলির যে চরম সার্বভৌমিকতা আছে, সেটা কিন্তু চরম সংকটের সম্মুখীন হচ্ছে। এই জন্য কোশ্চেনটা এখানে দেওয়া আছে, রাষ্ট্রের সার্বভৌমিকতা সংকুচিত হচ্ছে কিসের জন্য? বিশ্বায়নের জন্য। রাষ্ট্র ও সরকারকে কে অভিন্ন বলেছেন? টমাস হবস। সামাজিক চুক্তি রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস। রাষ্ট্র ও সরকারের মধ্যে মূল পার্থক্য কি? সার্বভৌমিকতার অনুপস্থিতি। যেখানে সার্বভৌমিকতা নেই, সেখানে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় না। মধ্যযুগে রাজাকেই তোমার হচ্ছে রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হতো। সেখানে রাজা যাই তাই রাষ্ট্র। তাই সেই সময় সার্বভৌমিকতার ধারণাটা গড়ে উঠতে পারেন। কোন সময়? ষোড়শ শতাব্দীতে, মধ্যযুগে, যখন আস্তে আস্তে করে রাষ্ট্রের ধারণা আসছে, রাজার ধারণা আসছে, তখন কিন্তু সার্বভৌমিকতার ধারণাটা আসেন। পরবর্তীকালে বোদা, হবস, বেনথামের হাত ধরে সার্বভৌমিকতার ধারণা যখন আসতে শুরু করে, তখনই রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য তৈরি করা বা পার্থক্য নিরূপণ করা শুরু হয়। ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র কে বলেছেন? ল্যাস্কি। সরকারের কাজকে কয় ভাগে ভাগ করা যায় বা সরকারের কাজ কয় ভাগে বিভক্ত? আমরা সরকারের তিনটি বিভাগ রয়েছে জানি, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। তাহলে প্রতিটা বিভাগের আলাদা আলাদা কাজ আছে। শাসন বিভাগ শাসন করে, আইন বিভাগ আইন প্রণয়ন করে, বিচার বিভাগ বিচার কার্য সম্পাদন করে। তাহলে সরকারের তিনটি কাজ: শাসন করা, বিচার করা, আইন প্রণয়ন করা। সামরিক শক্তির মধ্যে রাষ্ট্রের সার্বভৌমিকতা নিহিত থাকে, উক্তিটি কার? ল্যাস্কি। একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ বা বাহ্যিক দিক থেকে দেখতে গেলে দেখবে বর্ডারে, দেশের সীমানাতে
আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেমন বিএসএফ মিলিটারি সবসময় তৈরি, দেশকে তারা নিরাপত্তা দিচ্ছে। সেই জন্যই লেস্কি এখানে উক্তিটি করেছেন, সামরিক শক্তির মধ্যে রাষ্ট্রের সার্বভৌমতা নিহিত আছে, তারা কোনো সময় বহিঃশত্রু আক্রমণ করতে দিতে পারে না বা দেয় না। একটি সার্বভৌম রাষ্ট্র হলো, এখানে একটির কথা বলা আছে, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, দেখবে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান। কারণ এই সব রাষ্ট্রগুলোর সার্বভৌমিকতা রয়েছে, আছে, যারা অন্য রাষ্ট্রের কাছে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়নি। এরকম রাষ্ট্রগুলোকে বলা হবে সার্বভৌম রাষ্ট্র। পরে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, নারীর কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, তেমনি পুরুষের কাছে যুদ্ধেও অপরিহার্য। উক্তিটি কার? উক্তিটি মুসোলিনি। এই উক্তিটির মধ্য দিয়ে মুসোলিনি যুদ্ধকে একটি স্বাভাবিক পরিস্থিতি বলে মন্তব্য করতে চেয়েছেন। পরের কোশ্চেন, রুশো কেমন আয়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন? ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন রুশো। রুশো ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন কারণ তিনি মনে করতেন যদি রাষ্ট্র ছোট হয় তাহলে রাষ্ট্রের জাতীয়তাবাদের প্রবণতা বৃদ্ধি পাবে, রাজা বা শাসকের শাসন করা সুবিধা হবে। এই জন্য তিনি ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন। ঠিক আছে, দেখবে পড়বে, আলোচনাগুলো বিস্তৃত আকারে দেওয়া আছে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।